রূপকথার গল্প আমাদের কল্পনা জগৎকে রঙিন করে তোলে, কিন্তু যখন সেই রূপকথার গল্পই বাস্তবের ছোঁয়ায় মহাকাব্যিক এক অভিযানে রূপান্তরিত হয় তখন কি হয়? জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার এই সিনেমাতে আমরা পাই এক নতুন রূপকথার অধ্যায়, যেখানে আমাদেরকে কল্পনা, অ্যাকশন এবং অনিশ্চয়তার এক ভয়ঙ্কর অনুভূতিতে ভাসিয়ে নেওয়া যায়, এক অজানা অনুভূতিতে। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব সেই রহস্যময় পৃথিবীতে, যেখানে একদিন দৈত্যরা বিচরণ করত আর এক সাধারণ ছেলে হয়ে ওঠে এক অসাধারণ নায়ক তার রাজ্যকে রক্ষা করতে। তাহলে চলুন আজ এই রহস্যময় পৃথিবী থেকে ঘুরে আসা যাক। পৃথিবীর গহীন কোনো এক রাজ্যে বাস করত জ্যাক নামে একটি ছেলে। কৃষক বাবার একমাত্র ছেলে ছিল এই জ্যাক। ছোটবেলায় থেকেই জ্যাক রূপকথার গল্প শুনতে পছন্দ করত। তার বাবা মাঝে মাঝে তাকে গল্পগুলো পড়ে শোনাতো। জ্যাকের প্রিয় গল্পটি ছিল অতীতে কিভাবে পৃথিবীতে দৈত্যরা নেমে এসেছিল এবং এসেই কিভাবে তারা ধ্বংসলীলা চালিয়েছিল। রাজা এরিকের রাজ্যে তখন দুর্ভিক্ষ লেগে গিয়েছিল, তাই কিছু সন্ন্যাসীরা মিলে তন্ত্রমন্ত্র করে বিশেষ কিছু সিম বীজ তৈরি করে তা থেকে জন্মালো বিশাল এক সিম গাছ, যা চলে গেল বিশাল ওই আকাশের মেঘের মধ্যে। তখন সন্ন্যাসীরা ভাবে এই গাছ স্বর্গের দিকে গিয়েছে। তখন সেই সন্ন্যাসীরা ঘাস বেয়ে আকাশের দিকে উঠতে লাগে। কিন্তু পৃথিবী আর স্বর্গের মধ্যে আরেকটি রাজ্য বাস করত, সেটি হলো দৈত্যদের রাজ্য। সেখানে সব দৈত্যরা বসবাস করত। সন্ন্যাসীরা ভুল করে সেই দৈত্যদের রাজ্যে প্রবেশ করে ফেলে। দৈত্যরা যখন দেখতে পায় মানুষরা তাদের রাজ্যে প্রবেশ করেছে, তখন তারা সেই সন্ন্যাসীগুলোকে ধরে খেয়ে ফেলে। পরে ওখান থেকে সেই হিংস্র দৈত্যরা সেই সিম গাছ বেয়ে নিচে নেমে আসে আর এসেই তারা রাজা এরিকের রাজ্যের সম্পদ লুট করতে থাকে। তার সাথে সাথে তারা মানুষ ও জীবজন্তুদেরও খেয়ে ফেলতে থাকে। দৈত্যরা এত শক্তিশালী ছিল যে রাজা এরিকের সৈন্যরা সেই দৈত্যগুলোর সাথে লড়াই করে পেরে উঠছিল না। তাই রাজা এরিক সন্ন্যাসীদের আদেশ করলো যত দ্রুত সম্ভব এই দৈত্যদের পরাজিত করার ব্যবস্থা করো। তখন রাজার বাহিনী এক বিশাল দৈত্যকে মেরে ফেললো। পরে সন্ন্যাসীরা মিলে সেই দৈত্যর বুক ছিঁড়ে তার হৃদয় বের করে নিল। তারপর সন্ন্যাসীরা সেই হৃদয় আর কালো জাদু মিলিয়ে তৈরি করলো এক জাদুর মুকুট। এই মুকুট পরে রাজা এরিক দৈত্যদের দাস বানিয়ে ফেললো আর তাদেরকে পুনরায় তাদের দৈত্যদের রাজ্যে ফেরত পাঠালো। তারপর রাজার আদেশে কেটে ফেলা হলো সেই গাছ। এরপরে রাজা এরিকের রাজ্যে শান্তি ফিরে আসলো। মুকুট আর বীজ রাজার সাথেই ছিল। রাজার মৃত্যুর পর সেই মুকুট আর বীজ রাজার সাথেই দাফন করে দেওয়া হয়। এই রূপকথার গল্পটি জ্যাকদের রাজ্যে অনেক জনপ্রিয় ছিল। শুধু জ্যাক নয়, ওই রাজ্যের রাজকুমারীকেও এই গল্প শোনানো হতো। ওই রাজ্যের সকলের মুখে প্রচলিত এই রূপকথার গল্পটি সত্যি নয়, কিন্তু রাজা এরিক একসময় এই রাজ্যেরই রাজা ছিল। 10 বছর পার হয়ে যায়, কিন্তু এখনো হয়তো সেই মুকুট আর বীজগুলো মাটির নিচে চাপা পড়ে আছে। এদিকে জ্যাক এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তার চাচা তাকে একটি ঘোড়া দেয় শহরে বিক্রি করার জন্য। জ্যাক ঘোড়াটিকে নিয়ে শহরে চলে আসে। শহরে এসে জ্যাক দেখে রাজা এরিক ও সেই দৈত্যগুলোকে নিয়ে একটি নাটক হচ্ছে। জ্যাক নাটক দেখতে চলে আসে। সেখানে জ্যাক একটি অপরূপ সুন্দরী মেয়েকে দেখতে পায়, আর সে ছিল ওই রাজ্যেরই রাজকুমারী ইজাবেল। সে সবার থেকে লুকিয়ে এখানে এসেছে নাটক দেখবে বলে। কিছুক্ষণ পর কয়েকটি লোক রাজকুমারী ইজাবেলকে বিরক্ত করতে লাগে। তখন জ্যাক সেখানে গিয়ে তাদের বাধা দেয়। এতে সে তাদের হাতে মারও খায়। এরই মধ্যে রাজকুমারীকে খুঁজতে রাজার সৈন্যরা সেখানে চলে আসে। রাজার সৈন্যদের দেখেই ওখানে থাকা সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। জ্যাক তখন বলে, এত বড় সম্মান তো আমাকে দেখানোর কথা নয়, তাহলে কাকে দেখাচ্ছে? তখনই সে পিছন ফিরে তাকায়। সে দেখে সেখানে রাজার সৈন্যরা চলে এসেছে। তখন জ্যাকও মাটিতে হাঁটু গেড়ে বসে যায়। রাজকুমারীও তাদের সাথে চলে যায়। জ্যাক অনেক খুশি হয়, কারণ সে রাজকুমারীকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু এরই মধ্যে জ্যাকের ঘোড়ার গাড়িটি চুরি হয়ে যায়। ওই রাজ্যেরই আরেক রাজার নাম ছিল রেড্রিক। ইজাবেলের বাবা এই রেড্রিকের সাথে ইজাবেলের বিয়ে দিতে চান, কিন্তু রেড্রিক ছিল ইজাবেলের বয়সের দ্বিগুণ আর ছিলেন যথেষ্ট খারাপ মন মানসিকতা আর ক্ষমতা লোভী একজন লোক। যেহেতু ইজাবেলের বাবার কোনো ছেলে ছিল না, তাই ইজাবেলের বাবা চাচ্ছিল এই রেড্রিকের সাথেই তার মেয়ের বিয়ে দিয়ে রেড্রিককে এই রাজ্যের রাজা বানাতে। রাজকুমারী ইজাবেল রেড্রিককে কোনোভাবেই পছন্দ করত না। রাজকুমারী ইজাবেল নিজের জীবনকে এত সহজে নষ্ট করতে চায় না। সে দেশ বিদেশে ঘুরতে চায়, পাখির মতো উড়তে চায়, কিন্তু তার বাবা তার কোনো কথাই মানে না। রেড্রিক লাইব্রেরিতে যাচ্ছিল, কিন্তু লাইব্রেরিতে ঢোকার সময় সে দেখে এক সন্ন্যাসী লাইব্রেরি থেকে বেরিয়ে আসছে। তখন রেড্রিক রুমে ঢুকে দেখে ওখানকার সবকিছু এলোমেলো হয়ে আছে। রেড্রিক খুঁজে দেখে ওখানকার একটি বই থেকে সিম বীজগুলো নিয়ে সন্ন্যাসীটি পালিয়ে গিয়েছে। তবে সে রাজা এরিকের জাদুর মুকুটটি নিয়ে যেতে পারেনি। এই জাদুর মুকুটটি রাজার সাথে দাফন করা হলেও রেড্রিক সেগুলোকে লুকিয়ে বের করে নিয়ে এসেছিল। এগুলো নিয়ে রেড্রিকের গোপন একটি পরিকল্পনা রয়েছে। রেড্রিক তার সহকারীকে আদেশ করে শহরের মেইন দরজা
দরজাগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, আর সাথে এটাও বলে সেই সন্ন্যাসীকে যেন খুঁজে বের করা হয়। এদিকে সন্ন্যাসীটি বুঝে যায় যে রাজ্যের সকলে সতর্ক হয়ে গিয়েছে, তাকে যে কোনো সময় ধরে ফেলা হতে পারে। ওইখানে ওই সময় জ্যাকও ছিল। পরে সেই সন্ন্যাসীটি জ্যাকের কাছ থেকে তার ঘোড়াটি কিনে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, তবে অর্থের বিনিময় নয়, সেই সিম বীজগুলোর বিনিময়ে তার ঘোড়াটি কিনে নিতে চায়। জ্যাক যদিও এই সিম বীজগুলো নিতে চাচ্ছিল না, তখন সেই সন্ন্যাসীটি বলে এগুলো সাধারণ কোনো সিম বীজ নয়, এগুলো হচ্ছে অতীতের বিশেষ এক ধরনের বীজ, এগুলোতে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। সন্ন্যাসীদের কাছে এই বীজগুলোর মূল্য অনেক বেশি। তবে আরেকটি কথা, এই বীজগুলোকে সাবধানে রাখতে হবে, এগুলোতে যেন ভুলেও পানি স্পর্শ না হয়। এগুলো বলেই সন্ন্যাসীটি জ্যাকের ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসতে ধরে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সন্ন্যাসীটি রাজার সৈন্যদের হাতে আটক হয়ে পড়ে সন্ন্যাসীটিকে বন্দী বানানো হয়। তখন রেড্রিক তাকে বলে সে সেই বীজগুলোকে কোথায় রেখেছে, কিন্তু সন্ন্যাসীটি তাকে কিছুই বলে না। পরে সন্ন্যাসীটি তাকে বলে এগুলো দিয়ে অতীতে যে ভুল করা হয়েছিল সেটা এখন আর করা যাবে না। এটা শুনে রেড্রিক অনেক রেগে যায় আর সন্ন্যাসীটিকে মেরে ফেলে। অন্যদিকে জ্যাক বাড়িতে ফিরে এসে তার চাচাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোকে জানায়। তখন তার চাচা রেগে গিয়ে তাকে বলে তোমাকে ওই সন্ন্যাসীটি বোকা বানিয়েছে। তিনি বলেন সন্ন্যাসী বেশে থাকলে সবাই সন্ন্যাসী হয় না, কেননা সন্ন্যাসীরা কখনোই লোভ করে না বা অন্য কেউ লোভ দেখায় না। সে তোমাকে বোকা বানিয়ে তোমার ঘোড়াটি নিয়ে নিয়েছে। তার চাচা তখন রেগে গিয়ে সেই বীজগুলোকে ফেলে দেয়। পরে যদিও জ্যাক সেই বীজগুলোকে উঠিয়ে নেয়, কিন্তু তার অজান্তেই একটি বীজ বাড়িটির নিচে পড়ে যায়। এদিকে রাজকুমারী ইজাবেল রাজমহল থেকে সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পথের মধ্যে অনেক বৃষ্টি শুরু হয়, তখন রাজকুমারী ইজাবেল বাধ্য হয়ে একটি বাড়িতে আশ্রয় নিতে যায়। আর এই বাড়িটি হচ্ছে জ্যাকদের বাড়ি। জ্যাক রাজকুমারীকে দেখেই চিনে ফেলে, রাজকুমারীও জ্যাককে দেখেই বুঝে যায় এটাই সেই ছেলে যে কিনা নাটক দেখার সময় খারাপ লোকেদের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। জ্যাক তাকে সম্মান জানায় আর বলে রাজমহল থেকে তিনি এত দূরে কেন এসেছেন। রাজকুমারী বলে সে প্রায়ই এমনটা করে থাকে, সে তার জীবনে অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াচ্ছে, হয়তো এভাবেই কোনো একদিন সে তা পেয়ে যাবে। জ্যাক ইজাবেলকে তার ছোটবেলার গল্পের বইটি দিয়ে বলে এটাতে হয়তো আপনি কিছুটা অ্যাডভেঞ্চার খুঁজে পেতে পারেন। তাদের এই কথার সময় বৃষ্টির পানি বাসার নিচ অব্দি চলে আসে, আর বাসার নিচেই ছিল জাদুর ওই বৃষ্টি। বৃষ্টির পানিতে বৃষ্টি ভিজে তা থেকেই এক বিশাল সিম গাছ বের হয়ে আসে, আর সেই গাছটি বাড়ি ভেদ করে দ্রুত আকাশের দিকে উঠতে থাকে। গাছটির সাথে বাড়িটিও আকাশের দিকে উঠে যায়, আর বাড়ির ভিতরে আটকা পড়ে গিয়েছিল রাজকুমারী ইজাবেল। রাজকুমারী ইজাবেলকে বাঁচানোর জন্য জ্যাকও বাড়িটিতে উঠে যায়, কিন্তু পরে পিছলিয়ে সে গাছ থেকে পড়ে যায়। পরের দিন সকালবেলা জ্যাকের জ্ঞান ফিরলে সে দেখে বিশাল এক সিম গাছ দূর আকাশের দিকে চলে গিয়েছে। সে আরো দেখে সৈন্যদের সাথে সাথে রাজাও তার কাছে এসেছে। তারা ভাবে রাজকুমারীর সাথে জ্যাক নিশ্চয়ই কিছু একটা করেছে। জ্যাক তাদেরকে সত্য ঘটনা খুলে বলে। সবকিছু শুনে রাজা তার সৈন্যকে আদেশ দেয় যে একদল সৈন্য নিয়ে গাছটির উপর থেকে রাজকুমারী ইজাবেলকে খুঁজে আনতে। তখন রেড্রিক বলে আমি রাজকুমারীর জীবন বাঁচিয়ে তার কাছে প্রমাণ করতে চাই আমি তার যোগ্য। রাজার সব থেকে বাহাদুর সেনাপতি অ্যালমন্ড একদল সৈন্য প্রস্তুত করে। তখন রেড্রিক রাজার কাছে অনুরোধ করে জ্যাককেও যেন তাদের সাথে নিয়ে যাওয়া হয়। পরে রাজার নির্দেশে জ্যাককেও তাদের সাথে নিয়ে যাওয়া হয়। এখানে রেড্রিক রাজকুমারীকে বাঁচানোর জন্য নয়, বরং তার বিশেষ এক উদ্দেশ্য বাস্তবায়ন করতে যাচ্ছে। আর জ্যাক যাচ্ছে রাজকুমারীকে বাঁচিয়ে এনে তার মন জয় করতে। গাছটি বেয়ে উপরে ওঠার সময় রাজার কিছু সৈন্য দুর্ঘটনায় পড়ে ছিটকে নিচের দিকে পড়ে যেতে ধরে, কিন্তু রেড্রিক তাদের না বাঁচিয়ে তাদেরকে মেরে ফেলার আদেশ দেয়। রেড্রিক শুধু লোভই নয়, সে অমানবিক একজন মানুষও ছিলেন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে স্বল্প কয়েকজনই সর্বোচ্চ উঁচুতে উঠতে পারে। জ্যাক, রেড্রিক, সেনাপতি অ্যালমন্ড, সাথে আরো 2 জন। তারা সবাই উপরে এসে নতুন এক রাজ্যকে দেখতে পায়। বলা যায় পৃথিবী আর স্বর্গের মাঝখানে এক অন্য কোন রাজ্য। আর এটা তাদের রূপকথার রাজ্যের সাথে মিলে যায়। মনে হচ্ছে তাদের ওই গল্পগুলো সত্যি ছিল। তারা এখানে এসে জ্যাকের বাড়িটি খুঁজে পায়, কিন্তু সেখানে রাজকুমারী ইজাবেল ছিল না। হয়তো সে ওই জায়গাটির ভিতরে চলে গিয়েছে, কারণ সে যেহেতু অনেকটা অ্যাডভেঞ্চার পছন্দ করত। রেড্রিক আড়ালে জ্যাককে সেখানে থামিয়ে দেয়, তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার কাছ থেকে সেই জাদুর বীজগুলো নিয়ে নেয়, আর বলে এই বীজগুলোর ব্যাপারে কাউকে কিছু না জানাতে, তা না হলে তার পরিণাম ভালো হবে না। জ্যাক সব বীজ দিয়ে দিলেও কৌশলে নিজের কাছে একটি বীজ রেখে দেয়। যাওয়ার পথে ইজাবেলের করা চিহ্ন দেখে বুঝতে পারে ইজাবেল ভিতরেই গিয়েছে। জ্যাক তার বইটিও সেখানে খুঁজে পায়। তখন জ্যাক বাকিদের বলে ইজাবেল এখানেই আছে এবং সে বেঁচেও আছে। জ্যাকদের অনেক ক্ষুধা পেয়েছিল। সামনে কিছু দূর এগোতেই তারা একটি খাল দেখতে পায়। সেখানে অনেকগুলো ভেড়া পানি খাচ্ছিল। সেগুলোর একটিকে ধরতে গিয়ে জ্যাক ও একটি সৈন্য সেখানে একটি ফাঁদে আটকে যায়। ফাঁদের জাল কেটে তারা কোনো রকম বেরিয়ে আসে, কিন্তু তখনই আবার অনেক দূর থেকে অনেক বড় বড় পা ফেলার শব্দ শুনতে পাওয়া যায়। তারা সবাই লুকিয়ে পড়ে। পানির নিচ থেকে জ্যাক দেখতে পায় বিশাল আকৃতির এক দৈত্য একটি ভেড়াকে ধরে খেয়ে ফেলে।
পরে মানুষের ঘ্রাণ পেয়ে সেই দৈত্যটি সেনাপতি আর তার এক সাথীকে ধরে ফেলে। সেই দৈত্যটি তাদের সেখান থেকে নিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে পানির নিচে থাকায় জ্যাক সেখানে বেঁচে যায়। জ্যাক দৈত্যটির পিছু নেয়, কেননা সে জানতো দৈত্যটি তাদের যেখানে নিয়ে যাচ্ছে সেখানে রাজকুমারী ইজাবেলও রয়েছে। অন্যদিকে আরেক দিকটি খুঁজছিলেন রেড্রিক ও তার দুই সাথী। তখন তাদের এক সাথীকে রেড্রিক ইচ্ছে করেই উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার যে প্ল্যান রয়েছে তাতে তার কাউকেই প্রয়োজন নেই। আর ওই সময় সেখানে একটি দৈত্য চলে আসে। সেই দৈত্যটি রেড্রিকের আরেক সাথীকে তুলে নিয়ে তাকে খেয়ে ফেলে। তখন সেখানে আরো একটি দৈত্য চলে আসে। দৈত্যটি রেড্রিককে তুলে নেওয়ার আগেই রেড্রিক সেই জাদুর মুকুটটি বের করে ফেলে। এতে দৈত্যগুলো তার দাস হয়ে যায়। জাদুর মুকুটটি দৈত্যদের হৃৎপিণ্ড দিয়ে তৈরি করা হয়েছে, তাই মুকুটটি পরে দৈত্যদের সামনে আসা হলে দৈত্যদের হৃদয় কাঁপতে শুরু করে। তাই তখন তারা মুকুটের মালিকের সব কথা শুনতে বাধ্য হয়। আর এটাই ছিল রেড্রিকের প্ল্যান। সে মুকুটটি পরে দৈত্যদের উপর রাজত্ব করতে চায় এবং সেই দৈত্যদের ব্যবহার করে সে পুরো পৃথিবীকে দখল করতে চায়। জ্যাক পূর্বের দৈত্যটির পিছু করতে করতে দৈত্যদের গুহার সামনে চলে আসে। রাজকুমারী ইজাবেল এখানেই বন্দী ছিল। তাকে ওখানে থাকা দুই মাথাওয়ালা এক দৈত্য বলে, রাজকুমারী ইজাবেল, তোমার শরীরে তো রাজা এরিকের রক্ত রয়েছে। আমরা এখনো ভুলে যাইনি রাজা এরিকের রক্তের ঘ্রাণ। অবশেষে আজ তাহলে আমরা তার রক্তের স্বাদ নিতে পারবো। তখন সেই দুই মাথাওয়ালা দৈত্যের লিডার ইজাবেলকে দেখিয়ে বাকিদের বলে, অতীতে যে রাজা তাদের দাস বানিয়ে উপরে পাঠিয়েছিল তাদের এই রাজকন্যাকে তারা আজ হাতে পেয়েছে। আজ এই রাজকন্যাকে মেরে তারা খাবে, এতে করে তাদের আক্ষেপ কমে যাবে। তখন সেখানে অন্য দৈত্যটি সেনাপতি ও তার সাথীকেও নিয়ে আসে। সেনাপতির সাথীকে দৈত্যটি ধরে জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে আসলো আর পৃথিবীতে নামার সেই রাস্তাটি কোথায়। সাথীটি তাকে কিছুই বলে না, উল্টে দৈত্যটির সাথে রাগ দেখায়। এতে করে দৈত্যটি রেগে যায় আর তখন সাথীটির ঘাড় মটকিয়ে তাকে খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে রেড্রিক সেখানে চলে আসে আর দৈত্যরা রেড্রিকের মাথায় সেই জাদুর মুকুটটি দেখে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রেড্রিক তখন সেই দুই মাথাওয়ালা দৈত্যটির মাথায় পা দিয়ে দৈত্যদের সিংহাসনে গিয়ে বসে। রেড্রিক দৈত্যদের আদেশ করে তারা কাল পৃথিবীতে যাবে আর পৃথিবীতে গিয়েই তারা সেখানকার সবকিছু দখল করে নিবে। তাই তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। এতে করে দৈত্যরাও তখন খুশি হয়ে যায়, কেননা তারাও তো এটাই চায়। এসব শুনে ইজাবেলরা বুঝতে পারে রেড্রিক অনেক খারাপ মনের মানুষ আর একজন বিশ্বাসঘাতক। সে তার লোভের জন্য পুরো মনুষ্য জাতিকে বিপদে ফেলবে। পরে ইজাবেলদের দৈত্যদের রান্নার ঘরে নিয়ে আসা হয়। বিশাল এক দৈত্য তাদের রান্নার ব্যবস্থা করছিল। তাদের শব্দ শুনে জ্যাকও সেখানে লুকিয়ে চলে আসে। দৈত্যটি সেনাপতি অ্যালমন্ডকে একটি রুটির সাথে পেঁচিয়ে রান্না করতে ধরে আর রাজকুমারী ইজাবেলকে ধরে কাটতেই যাবে, এমন সময় জ্যাক উপর থেকে একটি ছুরি দৈত্যের পিঠে ঢুকিয়ে দেয়। এতে করে তখন দৈত্যটি মারা যায়। জ্যাকের এই বীরত্বের কাজ দেখে সেনাপতি অ্যালমন্ড তাকে বাহবা জানায়। এরপর তারা সবাই সেখান থেকে পালিয়ে চলে আসে। অন্যদিকে পৃথিবীর সবাই তাঁবু গেড়ে জ্যাকদের জন্য অপেক্ষা করছিল। অনেক সময় পার হয়ে যাওয়ায় তারা ভাবে গাছটিকে এভাবে রেখে দেওয়া ঠিক হচ্ছে কিনা, কেননা যদি এই গাছ সত্য হয়ে থাকে তাহলে সেই দৈত্যদের রূপকথার গল্পটিও তো সত্য হবে। আর যদি গল্পটি সত্য হয় তাহলে তো উপর থেকে দৈত্যরা নেমে এসে পৃথিবীতে আবারও ধ্বংসলীলা চালাবে। তখন রাজার পরামর্শক রাজাকে বলে আর কিছুটা অপেক্ষা করে দেখতে, যদি তারা ফিরে আসে তারপর না হয় গাছটিকে কেটে ফেলবে। অন্যদিকে রেড্রিক জানতে পারে রাজকুমারী ইজাবেলরা সেখান থেকে পালিয়ে গিয়েছে। সে তখন ভাবে রাজকুমারীরা যদি পৃথিবীতে যায় তাহলে পৃথিবীর সবাই রেড্রিকের পরিকল্পনা সম্পর্কে জেনে যাবে, তাহলে তো গাছটিকেও কেটে ফেলা হবে। তাই রেড্রিক একটি দৈত্যকে আদেশ করে ওই নিচে নামার পথটিকে পাহারা দিতে, যাতে করে রাজকুমারীরা পৃথিবীতে না যেতে পারে। রাজকুমারীরা নিচে নামার পথের কাছে এসে দেখে এক বিশাল দৈত্য সেই পথটিকে পাহারা দিচ্ছে, যাতে করে কেউ নিচে না যেতে পারে। বিশাল দৈত্যটি সেখানে শুয়েছিল। বিশাল ওই দৈত্যটির সাথে তারা লড়াই করে পেরে উঠবে না, তাই তারা বুদ্ধির জোরে দৈত্যটিকে বোকা বানাবে। জ্যাকের মাথায় তখন একটি বুদ্ধি আসে। জ্যাক ওখানে থাকা এক মৌচাক নিয়ে দৈত্যটির মুখে ঢুকিয়ে দেয়। মৌমাছির কামড়ে দৈত্যটি দিশাহারা হয়ে যায়। দৈত্যটি পিছলিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখন রাজকুমারীরা নিচে যাবে, কিন্তু সেনাপতি অ্যালমন্ড যাবে না। সে বলে সে সেখানেই থাকবে আর রেড্রিক আসলে তার থেকে সেই মুকুটটি নেওয়ার চেষ্টা করবে। আর যদি নাও নিতে পারে তাহলে এই সময়টুকুর মধ্যে হয়তোবা গাছটি কেটে ফেলা সম্ভব হবে। রাজকুমারী ইজাবেলকে নিয়ে জ্যাক নিচে নামতে থাকে। মৌমাছির কামড়ে পড়ে যাওয়া ওই দৈত্যটিকে রাজা সৈন্যরা দেখতে পায়। তখন তারা বুঝতে পারে লোক মুখে বলা সেই রূপকথার গল্পটি আসলেই সত্যি ছিল। তাই রাজা তখন রাজ্য রক্ষার স্বার্থে গাছটি কেটে ফেলার আদেশ দেয়। এতে করে হয়তো রাজা তার নিজের মেয়েকে ফিরে পাবে না, কিন্তু এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। রাজ্যের লোকেদের তো আর বিপদে ফেলা যায় না। তখন রাজার আদেশে সৈন্যরা সেই গাছটিকে কেটে ফেলতে ধরে। পরের দিন সকালবেলা সেনাপতি অ্যালমন্ড দেখতে পায় দৈত্যদের সাথে নিয়ে রেড্রিক সেই সিম গাছটির কাছে চলে এসেছে। তারা সবাই
সবাই গাছটি দিয়ে নিচে নামবে, তারপর পৃথিবীতে গিয়ে ধ্বংসলীলা চালাবে। ঠিক তখনই আবার সেনাপতি অ্যালমন্ড রেড্রিকের উপর ঝাঁপিয়ে পড়ে। রেড্রিকের সাথে থাকা সেই জাদুর বীজের থলেটি মাটিতে পড়ে যায়। তারা দুইজনই সেখানে লড়াই করতে থাকে। অন্যদিকে দৈত্যগুলো তাদের পাথরের ভিতর থেকে বের করার চেষ্টা করছিল। তাদের লড়াইয়ের এক পর্যায়ে সেনাপতি অ্যালমন্ড রেড্রিকের বুকে একটি ছুরি ঢুকিয়ে দেয়। এতে করে রেড্রিক সেখানেই মারা যায়। এরপর রেড্রিকের মাথা থেকে সেই জাদুর মুকুটটি দুই মাথাওয়ালা দৈত্যটি নিয়ে নেয়। পরে বাকি সব দৈত্যরা তার প্রতি আরো আনুগত্য হয়ে যায়। এদিকে নিচে রাজার সৈন্যরা ওই বিশাল সিম গাছটি কেটে ফেলে, আর উপর থেকে সেনাপতি অ্যালমন্ড এটা বুঝতে পেরেই সে সেই গাছটির উপর ঝাঁপিয়ে পড়ে। আর রাজকুমারী ইজাবেল ও জ্যাকও সেই গাছটিতে ছিল। তারা সবাই গাছটির সাথে করে পৃথিবীর জমিনে নেমে আসে। তখন রাজা তার মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হয় এবং জ্যাককেও অনেক বাহবা দেওয়া হয়। গাছটি কেটে ফেলায় সেই দুই মাথাওয়ালা দৈত্যটি অনেক আক্ষেপ করে সে তখন গর্জে ওঠে। কিন্তু তখনই আবার সে সেখানে পড়ে থাকা জাদুর বীজের থলিটি খুঁজে পায়। সেই থলিটিতে থাকা জাদুর সেই সিম বীজগুলোকে সে পানিতে ফেলে দেয়। বীজগুলো পানিতে ভিজে সেখান থেকে 4টি বিশাল সিম গাছ বের হয়ে আসে। তখন তারা গাছগুলোকে ধরে পৃথিবীতে নামতে শুরু করে। এদিকে নিচে জ্যাক তার কাছে থাকা সেই অবশিষ্ট সিম বীজটি দেখতেছিল। পরে যখন সে পানির দিকে তাকায়, তখন সে পানিতে সেই বিশাল সিম গাছগুলোর রিফ্লেকশন দেখতে পায়। তখন সাথে সাথে সে উপরের দিকে তাকায়, সে দেখে বিশাল সিম গাছ বেয়ে দৈত্যগুলো পৃথিবীতে নেমে আসছে। সে তখন দ্রুত তার ঘোড়াটি নিয়ে রাজাদের জানিয়ে দিতে যায়। দৈত্যদের আগমন দেখে সেখানে থাকা এক সন্ন্যাসী রাজ্যের সতর্ক ঘণ্টাটি বাজিয়ে দেয়। এদিকে জ্যাক রাজকুমারী ইজাবেলকে চিৎকার করে ডাকছিল। এটা শুনতে পেয়ে রাজা তখন পিছন ফিরে তাকায়। রাজার সৈন্যরা তখন দেখতে পায় তাদের পিছনে সেই দৈত্যগুলো দৌড়ে আসছে। সেই দৈত্যগুলো আশেপাশে যাই পাচ্ছিল তাই তছনছ করে দিচ্ছিল। কিছু সৈন্যদের ধরে খেয়েও ফেলে রাজা ও তার সৈন্যরা রাজমহলের মেন দরজাটির সামনে চলে আসে। সেনাপতি অ্যালমন্ডের নির্দেশে সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নেয়। রাজাদের রাজমহলে ঢোকার সাথে সাথেই মেইন গেটের সামনের ব্রিজটি তুলে নেওয়া হয়। আর শেষ মুহূর্তে জ্যাক তার ঘোড়ার দীর্ঘ এক লাফে রাজমহলে ঢুকে পড়ে। দৈত্যদের লিডার সেই বৃষ্টিকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু রাজার সৈন্যদের তীরের আঘাতে সে অগ্নি শিখার পানিতে পড়ে যায়। সে আগুনে কিছুটা জ্বলে যায় কিন্তু মরে যায় না। রাজমহলে ঢোকার জন্য সে রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যায়। দৈত্য বাহিনী সেই বিশাল বৃষ্টিকে নামানোর চেষ্টা করছিল, আর অন্যদিকে কিছু দৈত্যরা মিলে রাজমহলের দিকে নানান জিনিসপত্র ছুঁড়ে মারছিল। রাজা তার মেয়ে রাজকুমারী ইজাবেলকে বলে রাজমহলের গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে যেতে, আর সাথে এটাও বলে যাবার সময় যেন টাওয়ারের মশালটি জ্বালিয়ে দেওয়া যায়। এতে করে বাকি রাজ্যরাও তখন সতর্ক হয়ে যাবে। জ্যাক তখন রাজকুমারীকে সাথে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে দৈত্য আর মানুষদের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। দৈত্যগুলো গাছে আগুন লাগিয়ে সেগুলোকে রাজমহলের ভিতরে ছুঁড়ে মারছিল। সৈন্যরাও তাদের তীরগুলোকে অনবরত দৈত্যদের দিকে ছুঁড়ে মারছিল, কিন্তু বিশাল দেহের অধিকারী ওই দৈত্যদের সাথে তারা পেরে উঠছিল না। অন্যদিকে রাজমহলের ভিতরে ইজাবেল ও জ্যাক গুপ্ত দরজাটির সামনে চলে আসে, কিন্তু তখনই ওইখানে রাজমহলের মেঝে ফেটে সেই দুই মাথাওয়ালা দৈত্যটি বেরিয়ে আসে। সে ইজাবেল ও জ্যাককে ধরে ফেলে। তখন সে জ্যাককে খেয়ে ফেলতেই ধরে, আর তখন জ্যাক তার কাছে থাকা শেষ বীজটি দৈত্যটির মুখে ছুঁড়ে মারে। বীজ ভিতরে গিয়ে সেখান থেকে গাছ বের হয়। সেই গাছ দৈত্যটির শরীর চিরে বের হয়ে উপরের দিকে উঠতে থাকে। এতে করে সেই দৈত্যটি সেখানেই মারা যায়। আঙ্গুলে থাকা মুকুট সহ দৈত্যের ওই হাত সেখানে পড়ে থাকে। অন্যদিকে দৈত্যরা সেই বৃষ্টি নামিয়ে ফেলে মেন দরজা ভেঙে রাজমহলের ভিতরে প্রবেশ করে। তবে রাজার সৈন্যরা হার মানে না, তারা বীরত্বের সাথে লড়াই করবে। পরে দেখা যায় তাদের রাজমহল ভেঙে সেই সিম গাছটি অনেক উপরে উঠে পড়েছে। কিছুক্ষণ পরে দৈত্যরা তাদের হৃৎপিণ্ডে ব্যথা অনুভব করে তারা সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। সেনাপতি অ্যালমন্ড ভাবে এই সম্মান তো তাদের দেখানোর কথা নয়। পরে রাজার সৈন্যরা পিছন ফিরে তাকায়। তারা দেখে জ্যাক ওই জাদুর মুকুটটি নিয়ে সেখানে চলে এসেছে। মাথায় সেই মুকুট পরে জ্যাক হয়ে ওঠে দৈত্যদের রাজা। জ্যাক দৈত্যদের তাদের রাজ্যে ফিরে যেতে আদেশ করে। পরে দৈত্যরা চলে গেলে সেই বিশাল সিম গাছগুলোকে কেটে ফেলা হয়। পরে জ্যাকের সাথে রাজকুমারী ইজাবেলের বিয়ে হয়। রাজা জ্যাকের সাহসিকতা দেখে রাজকুমারীকে তার সাথে বিয়ে দেন। পরে জ্যাক সেই মুকুটটিকে নিরাপদ স্থানে রেখে দেয়। সেটিকে সোনালী কালারের পালিশ করে আরো সুন্দর বানিয়ে মিউজিয়ামে রেখে দেওয়া হয়। মানুষ এটাকে প্রদর্শন করে যায়, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা গল্পটি এখনো অনেকের অজানা। তো এখানেই এই রূপকথার গল্পটি শেষ হয়ে যায়। ইস, যদি আমার সাথে এমনটা হতো তাহলে আমিও আজ কোনো না কোনো এক রাজ্যের রাজা হতাম। কিন্তু আপনারা কি জানেন, যদি সত্যি এমনটা হতো তাহলে আমি রাজকুমারীকে বাঁচানোর চেয়ে নিজের জানটাকে নিয়ে আগে পালাতাম। কেননা নিজে বাঁচলে বাপের নাম।
তো এবার আমি কিছু বলি, আজকের পর থেকে আমাদের এই চ্যানেলের লোগোটি চেঞ্জ হয়ে যাবে, কেননা কিছু কপিরাইট ইস্যুর কারণে আমরা আমাদের চ্যানেলের লোগোটি চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। তাই আজকের পর থেকে আমাদের চ্যানেলের লোগোটি আপনারা এমনটা দেখতে পারবেন। এবং আপনারা যদি চান আরো নতুন নতুন ভিডিও আনতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।